ড্রিম ক্যাচারের আপনার বাণিজ্যিক উৎপাদন শুরু হয় আমাদের থেকে। অফিস করার পর সন্ধ্যার পরে যায় নিজে ডেলিভারি দিয়ে আসতো। মাস্টার্স পাশ করে কোথাও জব পায় না, যাতে আসলে কি ক্যারিয়ার করতে পারবো। অনেকেই বলতো যে এত পড়াশোনা করে কি হইলো, সেই তো বিজনেসই করো বা এই সুই সুতা নিয়েই কাজ করো। অনেকেই বলতো যে মাস্টার্স পাশ করে এখন কোথাও জব পায় না, এই কারণে বাসায় বসে বসে এই ধরনের কাজ করে। আমার বাবা ছিল মসজিদের ইমাম, উনি মানে চাইতো না যে আমি বাহিরে জব করি। আর আমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি টেক্সটাইলে এমএসসি করা, তো সেক্ষেত্রে আমার জব হওয়ার চান্স ছিল গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। তো এটা আব্বু চাচ্ছিল না। পড়াশোনা করছো ঠিক আছে, কিন্তু নিজে অন্য কিছু উদ্যোক্তা হও বা বিজনেস করো, কিছু করো আর কি। সেক্ষেত্রে আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। মাঝখানে একটা সময় এসেছিল যে বিজনেসে মানে ফেসবুকের কারণে আমাদের বিজনেসটা আর কি যে পরিমাণ সেল হতো এটা কমে গিয়েছিল। আমাদের টেনশনে পড়ে যেতে হয়েছিল যে আমরা কি করব, মানে আমাদের বিজনেসটা কি অফ করে দিব, আমরা কি তাহলে এটাতে আসলে কি ক্যারিয়ার করতে পারবো, এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল আমাদের ওই টাইমটাতে। তখন আমাদের ডিসিশন কালেকটিভ একটা চিন্তা আসলো যে আমরা কি এটাকে কোনোভাবে অফলাইনে যেতে পারি কিনা। আফটার দ্যাট আমাদের B2B নিয়ে কাজ করা শুরু হয়। 2021-এ আমাদের ফার্স্ট আমাদের রেডি শাড়ি বাইরে চলে গেছিল আমেরিকাতে, সেটা 12 পিস ছিল, যেটা আমাদের কোর প্রোডাক্টের মধ্যে একটা, যে হ্যাঁ আমরা বাইরে যাওয়ার জন্য রেডি। আমাদের মূল টার্গেট হলো হাউসওয়াইফ। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একটা ফ্যামিলির প্রধান আয় কিন্তু হাজব্যান্ড করে। তো নারী যারা থাকে তারা হাউসওয়াইফ সাংসারিক কাজ করার কারণে অনেক সময় দেখা যায় যে তাদের ফিনান্সিয়ালগতভাবে তার হাজব্যান্ডের উপর অধিকাংশ ক্ষেত্রেই ডিপেন্ডেন্সি থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে যারা হাউসওয়াইফ কাজ করে এরা একটা সেকেন্ডারি আর্ন করতে পারে। ছোটোর থেকে শুরু করতে করতে এখন আমাদের প্রায় 30 জন কর্মী আছে সাভারে। এই 30 জন কর্মী যারা আছে এরা সবাই আমাদের আশেপাশে প্রতিবেশী এবং এরা অধিকাংশই হাউসওয়াইফ। বাংলাদেশের যত ড্রিম ক্যাচার সেল হয় 90% আমাদের পেজ থেকে যায়। মানে ড্রিম ক্যাচারের আপনার বাণিজ্যিক উৎপাদন শুরু হয় আমাদের থেকে। বিজনেস শুরু হয় বেবি ড্রেস দিয়ে। এখন ক্রোশেটের প্রায় সব ধরনের আইটেম আমরা করি, যেমন টেবিল ম্যাট আছে, ব্যাগ, রিসেন্টলি লঞ্চ করলাম আমরা জুতা। অফলাইনে আমাদের 90% প্রোডাক্টই আপনার হোলসেলে যায়। কারেন্টলি আমাদের এই কাজগুলো যাচ্ছে ঢাকার অনেক বড় বড় শোরুমে যাচ্ছে। পাশাপাশি আপনারা যদি দেখেন কক্সবাজারে গেলেও আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন। সো এছাড়াও আমাদের প্রোডাক্টগুলো শাহবাগ বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন। আর রিসেন্টলি আমরা কিছু আউটসোর্সিং নিয়ে কথা বলতেছি, ইউরোপ প্লাস আপনার চায়না, পাশাপাশি আপনার ইউরোপ বেসড কিছু প্রোডাক্ট, মানে ইউরোপের কিছু কান্ট্রিতে আমাদের কথা হচ্ছে যেখানে আমাদের এক্সপোর্ট হবে আমাদের প্রোডাক্টগুলো। আমার মা আমাকে রান্না করা শেখায় নাই, কিন্তু সেলাই করা বা ক্রাফটিং এর কাজে অনেক উৎসাহ দিত, শিখাইতো আর কি। মেইনলি আমার এই কাজের হাতেখড়ি আমার আম্মুর থেকেই। ছোটবেলা থেকে টুকটাক ক্রাফটিং এর প্রতি আমার একটা ঝোঁক ছিল, কিন্তু মেইনলি এই ক্রোশেটের কাজটা শিখি আমার ছেলেকে স্কুলে ভর্তি করানোর পরে ওখানে এক গার্ডিয়ানের থেকে মানে শেখা হয়। পরে এই কোভিডের সময় দেখি যে এই ড্রেসগুলোর অনেক মানে বেবি ড্রেসগুলোর অনেক ডিমান্ড। কোভিডের সময় মানে মানুষ বাহিরের থেকে মানে মার্কেট থেকে ড্রেস নিয়ে পরাটা বা কেনাটা কমফোর্টেবল বোধ করতেছিল না আর কি। তখন আমার পাশের বাসায় এক আপু ছিল, উনি পপুলারের চাইল্ড স্পেশালিস্ট আর কি। ওনার মেয়ে তখন 1-1.5 বছর বয়স হবে। উনি কিছু মানে আইডিয়া দেয় আমাকে যে তুমি আমাকে এই ড্রেসগুলো বানায় দাও। তখন বানানোর পরে বলে যে এটা তুমি এক কাজ করো, অনলাইনে ছবি দাও। ছবি দেওয়ার পরে ওনারই কিছু মানে রিলেটিভস অনেক পছন্দ করে, ওইখান থেকে আমার অর্ডার আসা শুরু হয়। প্রায় 6-7 হাজার টাকার মতো আমার বিল আসে ওনার। পরবর্তীতে বিজনেসটা শুরু হয়, আর সাথে আমার আম্মু আমাকে 5,000 টাকা আর কি দিয়েছিল ইনভেস্ট হিসেবে। আমরা মূলত করোনার সময়ে আমাদের এই বিজনেসের আইডিয়াটা শুরু হয়। ওই সময়টা সবার ব্যবসায়িক অবস্থা খুব খারাপ ছিল। সকল প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা তখন ব্যবসা ক্লোজ করে দিয়েছিল। তো ওই সময় আমরা চিন্তা করলাম যে অনলাইন বেসে কিছু করা যায় কিনা। সুতো নিয়ে খেলতে উনি খুব ভালো পারে, সুতার বিভিন্ন ডিজাইন করতে, সুতা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে ওনার এটা খুবই ফ্যাসিনেশন, আর এটা নিয়ে খুবই মানে হ্যাপিও থাকে উনি। দেন উনি ওনার এই কুশি কাটার ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়েছে, যে কুশি কাটা নিয়ে বিভিন্ন জিনিস বানানো, কুশি কাটা নিয়ে কি কি করা যায় এই এক্সপ্লোরেশন শুরু হয়েছে।
এই এক্সপ্লোরেশন থেকে আমাদের এটা মানে B2B বা B2C যেটাই বলি না কেন, এটা আমাদের পারপাসটা শুরু হয়। আমাদের এটা মূলত অনলাইন বেসড ছিল। সো অনলাইন বেস থেকে আমরা এখন অফলাইন বেসড হচ্ছি। অফলাইনে বিভিন্ন জায়গায় আমাদের প্রোডাক্ট যাচ্ছে, বড় বড় শোরুমে আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন। ইভেনচুয়ালি আমি বড় বড় কিছু শোরুমে যখন যাই, তখন যখন নিজের প্রোডাক্টগুলো দেখি, তখন খুবই আলাদা একটা ভালো লাগা কাজ করে। আমাদের স্টার্টিংটা ছিল 5,000 দিয়ে। সো 5,000 থেকে শুরু করে এখন আমাদের একটা প্রায় 35 জনের বড় একটা ফ্যামিলি, যেখানে আমরা সবাই 30 থেকে 35 জন মেম্বার নিয়ে কাজ করতেছি, যেটা আমাদের ডে বাই ডে বাড়তেছে। সো রিসেন্টলি আমাদের কিছু প্রজেক্ট নিয়েও আমরা কাজ করতেছিলাম, যেখানে আমরা আমাদের ট্রেনিং নিয়ে কাজ করতেছিলাম, যে এখানে আমাদের আশেপাশের স্কুলে যারা ছিল 9-10-এ পড়ে, এদেরকেও ফোকাস করে যাতে তারা পড়াশোনার পাশাপাশি কিছু কাজও শিখে কিছু আর্ন করতে পারে। এখন আমাদের নিজস্ব কারখানা বেস প্রোডাক্ট বা আমাদের নিজস্ব ঘরের মধ্যেই আমরা প্রোডাক্ট সেল করতেছি। সো হোপফুলি ইনশাল্লাহ এগুলো আমরা বাইরে কোনো বড় মার্কেটে বা কোনো এক জায়গায় শোরুম দিব 2027-এর মধ্যে ইনশাল্লাহ।